আমি আপনার অস্ত্রটা দেখেছি, এক্ষুনি চলে যান আপনি রুম থেকে। আমি বউয়ের কথা শুনে বেশ অবাক হয়ে বললাম, তুমি কিভাবে আমার অস্ত্র দেখলে? তার মানে তুমি চিট করেছো আমার সাথে। আপনার অস্ত্রটা অনেক বড়, আমার কাছে আসবেন না বলে দিলাম। আরে না, ছোট অস্ত্র। বলি বালিশের নিচ থেকে আমার লাইসেন্স করা পিস্তলটি বের করে ওকে দেখালাম। বউ এটা দেখা মাত্রই বেহুশ। আমি কি আপনার চাকর নাকি? এই গরমে এত ভারী শাড়ি নিয়ে এতক্ষণ থাকা যায়? কিন্তু অস্ত্রের কথা গোপন রাখে। বাসর ঘরে ঢুকতেই আমার বউয়ের মুখে এমন কথা শুনে একটু বিচলিত হলাম। মাথার পাগড়িটা খুলে আমি বউয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বউ আবারও বলল, ঘড়িতে তাকিয়ে দেখুন তো কটা বাজে। বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা থমকে গেলাম। তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত 1:30। আমি খাটের পাশে এসে বউকে বললাম, শোনো, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আমার বাবা মায়ের পছন্দতেই তোমাকে বিয়ে করেছি। তবে আমার কারোর সাথে কোনো সম্পর্কও নেই, কিন্তু আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসাবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না। আমার এতগুলো কথা শোনা মাত্রই বউ খাট থেকে নিচে নেমে আমার পাঞ্জাবের কলার চেপে ধরে বলল, আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি? পছন্দ হয়নি, বিয়ে করতে চাইনি, এটা আগে বলতে পারলেন না? নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব আশা স্বপ্নকে কেন বলিদান দিতে হবে? বিয়ে করার ইচ্ছা নেই, এটা আমাকে আগে বললেই পারতেন, তবেই আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম। মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এভাবে নষ্ট করে দিলেন? হ্যাঁ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব হবে, ঠিক আছে? বলেই কলারটা ছেড়ে দিল। পরে আবার বলল, আচ্ছা, যা হবার তা তো হয়েই গেছে, দিতে হবে না আপনাকে বউয়ের অধিকার। যান নিচে গিয়ে ঘুমুন, একদম খাটে ঘুমোতে পারবেন না। বলেই বিছানা থেকে একটা বালিশ নিয়ে আমার হাতে ধরিয়ে দিল এবং সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তারপর আমি বাধ্য ছেলের মতো সোফায় এসে শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন গুন্ডি মেয়ে রে বাবা, জীবনেও এমন মেয়ে দেখিনি। মনে তো হচ্ছে জীবন পুরোই তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুমিয়ে আসছে না, কখনোই ফ্লোরে ঘুমোয়নি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই ফ্লোরে ঘুমোতে হচ্ছে। এর মধ্যে মশার আন্দোলন, ইস, সহ্য হচ্ছে না। শুয়ে চোখ বন্ধ করে আছি, কখন জানি ঘুমটা লেগে গেছে বুঝতেই পারিনি। বেশ টায়ার্ড, হয়তো সেজন্যই ঘুম পেয়েছে। কিন্তু বাসরাতের কথা মনে পড়তেই হঠাৎই সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল জড়ানো, আর পাশে তাকিয়ে দেখি মশার কয়েল চলছে। মনটাতে এতক্ষণে একটু স্বস্তি পেলাম। মুচকি হেসে ভাবছি, বউটা আমার চোর হলেও মানুষ ভালো, মনে দয়া মায়া আছে। তারপর আমি আবারও হেসে ঘুমিয়ে পড়ি। পরদিন কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দিতেই দেখলাম আমার শালি ফারজানা আসছে। ফারজানা আমাকে সালাম দিয়ে বলল, দুলাভাই কেমন আছেন? অনামিকা আপু কই? আমি হেসে বললাম, এসো ভেতরে এসো, তোমার আপু মনে হয় মায়ের সাথে গল্প করছে। আর এমন সময় অনামিকা এসে ফারজানাকে দেখে জড়িয়ে ধরে বলল, আরে সোনা বোন আমার, তুই এতক্ষণে আসলি, তোকে খুব মিস করছিলাম রে। মা আর বাবা কেমন আছে? আমি দু বোনের হাসি মুখখানা দেখছিলাম আর বললাম, তুমি কি তোমার বোনকে এখানে দাঁড়িয়ে রাখবে নাকি ভেতরে নিয়ে বসিয়ে কিছু খেতে দিবে? তারপর তারা দুজনে হেসে হেসে কথা বলতে বলতে রুমের দিকে চলে যায়। আমি চেয়ে আছি তাদের দিকে। খাবার টেবিলে সবাই বসে আছে আমার জন্য। মা বলল, কিরে বৌমা, রোহান কই? ওকে খেতে আসবে না নাকি আমরা সবাই ওর জন্য বসে থাকবো? ছোট ভাই শাকিল বলল, আহা মা, ভাবি কি করবে এতে? ভাবি তো ওর সম্পর্কে এখনো জানে না। ভাবি তুমি বসো, আমি রোহান ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। অনামিকা তখন বলল, না না ভাইয়া, আপনি বসুন, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। ফারজানা সবার চেহারার দিকে তাকিয়ে আছে বোবা দর্শকের মতো, আর অনামিকা উঠে রোহানকে ডাকতে রুমের দিকে চলে যায়। আমি রুমে বসে বসে ফোন টিপছিলাম। তখনই আমার বউ আমার কাছে এসে বলল, এই যে সেই কতক্ষণ যাবত নাস্তা নিয়ে সবাই অপেক্ষা করছে, আর আপনি ঘরে বসে আছেন কেন? এক্ষুনি চলুন, খাবার খেয়ে এসে তারপর আমার সতীনকে সময় দেবেন। আমি বিচলিত হয়ে বললাম, সতীন? সতীনটা কি আবার? আমি তো বিয়ে করেছি একটা শুধু, তুমি। কেন, যেটা আপনার হাতে আছে সেটাকে আমার চাইতে বেশি সময় দিচ্ছেন। আমি একটু নিঃশ্বাস ছাড়লাম। অনামিকা আমার কানের কাছে এসে আস্তে আস্তে করে বলল, আচ্ছা একটা কাজ করব নাকি, নাস্তাটা রুমে নিয়ে আসবো? এই বলে অনামিকা আবারও দাঁড়িয়ে গেল। এ কথা শুনে আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। আমি তো ভাবছিলাম বউ বুঝি এবারও কলার ধরেই আমাকে খাবার টেবিলে নিবে, কিন্তু না, বউয়ের স্বর পাল্টে গেছে। তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম। হা করে তাকিয়ে আছি। বউ তো আমার হ্যাব্বি সুন্দরী, রাতে তো ভাবছিলাম হিটলার রানী, এখন দেখি না মায়াময়ী। এইবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম। নিজেই নিজেকে বললাম, রোহান মনে হয় তুই তোর হিটলার নি বউয়ের প্রেমে পড়ে গেছিস। হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পেয়েছে। দৌড়ে তার দিকে গেলাম। সে পড়ে আছে ফ্লোরে। আমি তার পাশে বসে টেনে তুলে বসাতে গেলাম, আর অমনি সে আস্তে করে বলল, কেমন স্বামী গো আপনি? আমি তো একটু ভেবাচেকা খেয়ে গেলাম। বললাম, আমি আবার কি করলাম? আমি মাটিতে পড়ে আছি, কই কোলে করে নিয়ে বিছানায় শোয়াবেন? তা না করে আমার হাত ধরে টানছেন। আমি সাথে সাথে বউকে কোলে করে নিয়ে বিছানার কাছে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আমি উঠতে চাইতেই সে আমার হাতটি শক্ত করে ধরে বলল, ইচ্ছা করে এভাবেই ধরে রাখি সারা জীবন, কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না। কথা শেষ করে অনামিকা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। আমারও বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমারও তখন খুব বলতে ইচ্ছা হচ্ছিল, কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি, পাগলি আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো, কিন্তু পারলাম না। কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম। এই সুযোগে অনামিকা আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো। আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। পরক্ষণেই খেয়াল হলো ও তো ব্যথা পেয়েছে, যার কারণে কোলে করে
উঠাতে হলো। বুঝতে আর বাকি রইল না, এইবারও আমাকে বোকা বানানো হয়েছে। নিজের মাথায় নিজে ঠোকা দিয়ে হাসতে লাগলাম। এভাবে আমার বউয়ের সাথে খুনসুটি আর প্রেম ভালোবাসায় পার হয়ে গেল 2 বছর। এখন কেউ কাউকে ছাড়া কিছুই ভাবতে পারি না আমরা। আমার পাগলিটা এখন গর্ভবতী, তাই খুব যত্ন নেই তার। আজকে বাচ্চা হবার তারিখ দিয়েছে ডাক্তার। আমি বউয়ের পেটে চুমু দিয়ে অফিসের দিকে রওনা দিলাম। অনামিকাকে হসপিটালে ভর্তি করা হয়। বাইরে সবাই পায়চারি করছে। আমিও মায়ের ফোন পেয়ে ছুটে আসলাম হসপিটালে। মা আমাকে দেখে আমার বাবুটাকে কোলে নিয়ে বলল, বাবারে, তোর ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা। আমার নাতনি পেলাম। বাবা মা দুজনেই বেশ খুশি। রোহান বলল, মা, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পাগলিটার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? ও কি ভালো আছে? মা চুপ করে আছে। শাকিল বলল, ভাবি ভেতরে শুয়ে আছে। আমি আর কিছু না বলে আমার বেবিটাকে আমার মাকে দিয়ে হসপিটালের রুমের দিকে ছুটে যাই। হসপিটালের বেডের কাছে গিয়ে দেখি সে চোখ বন্ধ করে আছে। ভয়ে আটকে উঠলাম, কারণ অনেকের মুখেই শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা। সে ভয়ে বাচ্চা নিতে চাইনি আমি, কিন্তু ওর নাকি বাচ্চা লাগবেই। ওর ইচ্ছা পূরণ করতে গিয়েই কি তবে? না, আর ভাবতেই পারছি না। এখনো আমার বউটা চোখ বন্ধ করে আছে। ওর নিঃশ্বাস আছে কি নেই তা দেখার মতো ধৈর্য আমার ছিল না। তাই অনামিকাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করে ফেললাম। সাথে সাথেই কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম আমি। পরে দেখো অনামিকা আমার আস্তে করে কানে কামড় দিয়ে বলল, কি ভাবছিলে স্বামীজান, তোমাকে একা রেখে চলে যাব? আরে না গো, আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে? আমিও তখনই খুশিতে অনামিকাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম, বড্ড ভালোবাসি রে পাগলি, তোকে ছাড়বো না কখনোই। আর এখানেই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, একটা নারী চাইলে সবকিছু করতে পারে। সে একটা পুরুষকে খারাপও করতে পারে, আবার ভালো করতে পারে। প্রত্যেকটা বউয়ের মনে যেন এরকম ভালোবাসা জেগে থাকে তার স্বামীর জন্য। স্বামীরাও যাতে দায়িত্ববান হয় বউয়ের প্রতি। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।